ইরানের ভেতরে গেলে বেঁচে ফিরবে না কোনো আমেরিকান সেনা, কড়া হুঁশিয়ারি তেহরানের। ট্রাম্প কি সেনা পাঠাবেন নাকি যুদ্ধ বন্ধ করবেন? ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যেতে আমেরিকার সাথে জোট বাঁধতে পারে আরব আমিরাত। যুদ্ধ কি ছড়িয়ে পড়বে? রূপ নেবে কি আঞ্চলিক সংঘাতে? নেতানিয়াহুর ছেলেকে আমেরিকা থেকে বের করে ইরান যুদ্ধে পাঠাতে বলল ট্রাম্পের সাবেক উপদেষ্টা। ক্ষোভে ফুঁসছে মার্কিনিরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের ভেতরে অভিযানে গেলে কোনো মার্কিন সেনাই বেঁচে ফিরতে পারবে না বলে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আসছে কয়েক সপ্তাহে ইরানে বিধ্বংসী হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকির পরই এই জবাব দিল ইরান। ভয়াবহ বোমা হামলা চালিয়ে ইরানকে পাথর যুগে ফেরত পাঠানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আবারও পাল্টাপাল্টি হামলার হুমকিতে কমে এসেছে যুদ্ধ বন্ধের আশা। প্রশ্ন উঠেছে, যুদ্ধ বন্ধের কথা বলে আবারও ইরানে হামলা জোরালো কেন করছে আমেরিকা? ট্রাম্প কেন বারবার মিথ্যা বলছেন? এই যুদ্ধ কি দীর্ঘমেয়াদী হবে? ইরানের স্থল অভিযান হলে তা কতটা ভয়াবহ হবে আমেরিকা সেনাদের জন্য? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। সার্বভৌমত্ব রক্ষায় শত্রুর রক্তচক্ষুর মোক্ষম জবাব দেওয়ার সামর্থ্য এখনও ফুরায়নি। একের পর এক মিসাইল ছুঁড়ে যেন সেই বার্তাই দিল ইরান। তেহরানের সামরিক সক্ষমতা প্রায় নিঃশেষ করে দেওয়া হয়েছে, এমন দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হতেই সুযোগ হাতছাড়া করেনি ইরান। এসব মিসাইলের লক্ষ্য ছিল ইরানের চরম শত্রু আর ট্রাম্পের পরম মিত্র ইসরায়েল। এতে সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে। ইরান যুদ্ধ নিয়ে দেশের ভেতরে প্রশ্নের মুখে পড়ায় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। ধ্বংস হয়েছে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, নিহত হয়েছেন বেশিরভাগ নেতা। এতে ইরান অভিযানের সামরিক লক্ষ্য খুব শিগগিরই পূরণের পথে। ট্রাম্প আশ্বস্ত করে বলেন যুদ্ধ শেষে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবেই খুলবে। ১৯ মিনিটের বক্তব্যে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের শিশু আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ একটি সফল বিনিয়োগ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী, উন্নত হবে। আগামী ২ থেকে ৩ সপ্তাহ ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানব। তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত ছিল। মার্কিনিরা আর ইরানের পরমাণু হামলার আতঙ্কে নেই। এই ভাষণের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের মাইনরিটি লিডার চাক শুমার। তার মতে ইরান যুদ্ধে লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প, দূরে ঠেলে দিচ্ছেন মিত্রদের, উপেক্ষা করছেন আমেরিকার জনগণের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো। ইরানে ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নীতিগত ভুল বলেও মনে করছেন শুমার। এমন অবস্থায় মার্কিনীদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখানোর নিন্দায় বলেছেন আধুনিক ইতিহাসে তার দেশ কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথে হাঁটেনি, বরং যারা আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে। বিশ্ব নেতাদের কূটনীতির মারপ্যাচের মধ্যেই দিনকে দিন ইরানে হামলার তীব্রতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে ৭৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান আর ২১,০৫৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ ১,১৩,০০০ বেসামরিক অবস্থানে হামলা হয়েছে। এর মধ্যে শুধু তেহরানেই ৩৩,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের দপ্তর। আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলা হয়েছে রাজধানীর কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন মেডিকেল গবেষণা সেন্টার পাস্তর ইনস্টিটিউট অব ইরানে। পরিস্থিতি যখন এমন, তখন আত্মায় কাঁপন ধরানো হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। মার্কিন বাহিনী ইরানের মাটিতে নামলে একজনকেও জীবিত না ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে মিসাইল আর ড্রোন ছুঁড়ে পাল্টা হামলা জারি রেখেছে তেহরান। এতে ইসরায়েলে আহত হয়েছেন বেশ কয়েকজন। রাজধানী তেল আবিবের বেনি ব্রাকে পানির পাইপ ফেটে আশেপাশের এলাকা তলিয়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে লেবাননে বিমান হামলা আর সীমান্তবর্তী অঞ্চলে স্থল অভিযান আর ভূখণ্ড দখলের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা হামলায় লেবাননের রামিয়া, কাউজা, মিতুলা সহ একাধিক শহরে দখলদার ইসরায়েলি সেনা অবস্থানে হামলার দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
এদিকে ইরানে আরও 2 থেকে 3 সপ্তাহ ব্যাপক হামলার হুমকিতে অপরিশোধিত তেলের বাজার এখনও অস্থির। এমন অবস্থায় তেল পরিবহনের অন্যতম আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ না ওঠায় 1 এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে আটকা পড়েছে কমপক্ষে 2190টি জাহাজ, এর মধ্যে 320টি তেলবাহী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এখন ইরানের বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালী সচল রাখা এবং ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে জোট গঠনের চেষ্টা করছে দেশটি। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, দুবাইয়ের পর্যটন অর্থনীতির কেন্দ্রগুলোতে তেহরানের একের পর এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেয়ালে পিঠ ঠেকে গেছে আমিরাতের। অস্তিত্ব রক্ষায় এবার কঠোর অবস্থান নিচ্ছে দেশটি। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধ সহায়তাকারীদের বেসামরিক অবকাঠামোতে হামলা চালাবে তারা। যুদ্ধ কি তাহলে আঞ্চলিক সংঘাতে রূপ নেবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী সচল এবং মধ্যপ্রাচ্যে তেহরানের সামরিক আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে কাঁধ মেলাতে প্রস্তুত তেল সমৃদ্ধ এই দেশটি। ফলে উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্র হিসেবে সরাসরি ইরানের মুখোমুখি হবে আমিরাত। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ সচল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের চেষ্টা চালাচ্ছে আবুধাবি। যুক্তরাষ্ট্র সহ ইউরোপ ও এশিয়ার শক্তিশালী দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের জন্য জোরালো তদবির করছেন দেশটির কূটনীতিকরা। কিন্তু এতদিন পরোক্ষ ভূমিকায় থাকলেও হঠাৎ কেন ইরানের বিরুদ্ধে রণাঙ্গনে যেতে চাইছে আরব আমিরাত? আবুধাবির কঠোর অবস্থানের পেছনে রয়েছে মূলত অস্তিত্ব রক্ষার লড়াই, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো মিত্রতা ও মার্কিন নির্ভরতার কারণে দেশটি হয়ে উঠেছে ইরানের গুরুত্বপূর্ণ এক টার্গেট। তেহরানের তরফ থেকে টানা হামলা, বিশেষ করে দুবাইয়ের মতো অর্থনৈতিক কেন্দ্রগুলোতে একের পর এক আঘাত আমিরাতকে দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতার মুখে। একসময় ইরানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক থাকলেও আমিরাত এখন মনে করছে হরমুজ বন্ধের কারণে আমিরাতের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে পুরো বিশ্বের অর্থনীতি। আমিরাত শুধুমাত্র যুদ্ধের প্রস্তুতিতেই থেমে নেই, বরং তারা অর্ধ শতাব্দী ধরে ইরানের দখলে থাকা আবু মুসা দ্বীপসহ গুরুত্বপূর্ণ দ্বীপগুলো মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছে। একসময়ের বাণিজ্যিক বন্ধু দুবাই এখন ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তু। যুদ্ধের শুরু থেকেই দুবাইয়ের হোটেল, বিমানবন্দর এবং পর্যটন কেন্দ্রগুলোতে চালানো ভয়াবহ হামলায় ধস নেমেছে আবাসন ও পর্যটন খাতে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের জবাবি হামলা আমিরাতকে মধ্যস্থতার পথ থেকে সরিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে। তবে এর জেরে অনিশ্চিত এক আঞ্চলিক যুদ্ধের ফাঁদে পড়বে মধ্যপ্রাচ্য, আর আমেরিকা জড়িত থাকলে তৈরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের সরাসরি যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ও এর ফলাফল অনেক ঝুঁকিপূর্ণ। কারণ ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ড দখলে কোনোরকম সাহায্য করলে পাল্টা জবাবে গুঁড়িয়ে দেওয়া হবে আমিরাতের বেসামরিক অবকাঠামো। বর্তমানে ইসরায়েলের উপর যত ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, তার চেয়েও বেশি মিসাইল ছোড়া হচ্ছে আমিরাতকে লক্ষ্য করে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি নিজেকে বিজয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে হঠাৎ সরে যান, তাহলে ইরানকে একাই মোকাবেলা করতে হবে আমিরাতকে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংকটের ফাঁদে আটকে যাবে উপসাগরীয় এই দেশটির ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলেকে আমেরিকা থেকে বের করে ইরান যুদ্ধে পাঠানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী পুত্র ইয়ার নেতানিয়াহুকে আমেরিকা থেকে বের করে দেওয়া উচিত। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও হোয়াইট হাউসের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন। যুক্তরাষ্ট্র প্রবাসী ইয়ারকে ইরান যুদ্ধের সম্মুখ সমরে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি ইন্টারন্যাশনাল স্টিভ ব্যাননের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানেই এসব কথা বলেন ব্যানন। ভিডিওতে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর দৃষ্টি আকর্ষণ করে ব্যানন বলেন, নেতানিয়াহুর একটা ছেলে মায়ামিতে পড়ে আছে, কালই ওকে লাথি মেরে বের করে দিন।
তীব্র ক্ষোভ জানিয়ে ট্রাম্পের সাবেক এ উপদেষ্টা বলেন, যখন সত্যিকার অর্থেই প্রয়োজন হয় তখন ডিএইচএস কোথায় থাকে? ইয়ারকে আমেরিকা থেকে বের করে দিয়ে ইসরায়েলে ফেরত পাঠান। সৈন্যের পোশাক পরিয়ে তাকে রণাঙ্গনে প্রথম সারিতে নামিয়ে দিন। অনেক পর্যবেক্ষক বলছেন, জীবন বাজি রেখে অনেক ইসরায়েলি বর্তমানে গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যের নানা এলাকায় লড়াই করে যাচ্ছে। কিন্তু নেতানিয়াহুর ছেলে ইয়ার যুক্তরাষ্ট্রে আয়েশি জীবনযাপন করছেন। নেতানিয়াহুর দুই ছেলে ইয়ার ও অ্যাভনার কাউকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগ দিতে দেখা যায়নি। অ্যাভনার প্রচার বিমুখ হলেও বিতর্কিত কর্মকাণ্ড ও কট্টর মন্তব্যের কারণে প্রায়ই সংবাদপত্রের শিরোনামে থাকেন ইয়ার। তাকেও যুদ্ধক্ষেত্রে দেখা না যাওয়ায় অনেক মহলেই নেতানিয়াহুর বিরুদ্ধে নেতিবাচক কানাঘোষা আছে। কেবল নেতানিয়াহুর ছেলেকেই নয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের রাজপুত্রদেরও পাঠানো উচিত বলে ক্ষোভ জানান ব্যানন। তিনি বলেন, লন্ডনের ক্যাসিনো ও যৌনপল্লীগুলো থেকে ওদের বের করে ইরান যুদ্ধে পাঠান। এর আগে নিজের ওয়ার রুম পডকাস্টে কথা বলার সময়ও এসব নিয়ে ক্ষোভ জানান হোয়াইট হাউসের সাবেক এই কৌশলবিদ। তিনি বলেন, যে কোনো স্থল অভিযানের ফার্স্ট ওয়েভে উপসাগরীয় অঞ্চলের রাজারাজরা ও তাদের সন্তানদের থাকা উচিত। নিজেদের নিরাপদে রেখে তারা বড় বড় কথা বলছে, অথচ স্পেশাল ফোর্সগুলোতে তাদের কারোরই কোনো সন্তান নেই। এ নিয়ে আক্রোশে ফেটে পড়েন স্টিভ ব্যানন। তিনি আরও বলেন, খার্গ দ্বীপে আক্রমণের ফার্স্ট ওয়েভে সংযুক্ত আরব আমিরাতকে পাঠান। মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্ভবত সেখানে আমাদের সেরা মিত্র। ঠিক আছে, আপনারা যদি আমাদের সাথেই থাকেন তবে চলুন শুরু করা যাক। সংযুক্ত আরব আমিরাতে ইরানের অর্থ পাচারের দুবাই জলদস্যু আস্তানা এখনই বন্ধ করুন। আঞ্চলিক দেশগুলোকে এই যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির দায়ভার নেওয়া উচিত বলে অভিমত দেন ব্যানন। এখানেই শেষ নয়, পডকাস্টে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদেরও এক হাত দেখে নেন ট্রাম্পের এই মিত্র। সবাই যুক্তরাষ্ট্রকে শোষণ করছে বলে গুরুতর অভিযোগ তোলেন। বলেন, ইসরায়েলিরা আমাদের সঙ্গে খেলছে, আরবরা খেলছে, ইউরোপীয়রাও খেলছে, কিন্তু আমরা সেখানে সৈন্য পাঠাচ্ছি। মিত্ররা সুবিধা নিলেও শেষ পর্যন্ত মার্কিন সেনাদেরই যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে 18 থেকে 25 বছর বয়সী সব পুরুষের জন্য সেনা দলে নাম লেখানোর বাধ্যবাধকতা আছে। তবে 1953 সালের পর সেখানে নতুন করে বাধ্যতামূলক নিয়োগের প্রয়োজন পড়েনি। তারপরও আগ বাড়িয়ে ইরান যুদ্ধ বাধানোয় ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকেও সেনাবাহিনীতে পাঠানো উচিত বলে ক্ষুব্ধ অনেকে দাবি তুলছেন। এ নিয়ে বিভিন্ন ওয়েবসাইট সহ সামাজিক মাধ্যমগুলোতে অনেকেই ট্রাম্প ও তার পরিবারকে ব্যঙ্গ করছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইউরোপের সামরিক জোট নেটো থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেটো যোগ না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নেটোকে কাগজে বাঘ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যে অপরাজেয় সামরিক শক্তির দম্ভে বিশ্বকে শাসন করে এসেছে যুক্তরাষ্ট্র, ইরানের সাহসিকতায় সেই বর্মের ফাটল আজ স্পষ্ট। সামরিক সরঞ্জামের সংখ্যাধিক্য আর শ্রেষ্ঠত্ব যে এক নয় মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে, সম্ভবত সেই সত্যটি নতুন করে প্রমাণিত হচ্ছে। মার্কিন বাহিনীর পর এবার ন্যাটোর শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যে সামরিক জোটকে আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঐক্য মনে করা হতো, সেই ন্যাটোর সক্ষমতা নিয়েই শুরু হয়েছে কাটাছেঁড়া। সামরিক জোট ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 1 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেন। ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপরও ব্যক্তিগতভাবে চড়াও হন। ব্রিটেনকে সরাসরি যুদ্ধে জড়াতে রাজি করাতে না পেরে ট্রাম্প যুক্তরাজ্যের নৌবাহিনীকে সেকেলে ও অকেজো দাবি করে বলেন, ব্রিটেনের কোনো কার্যকর নৌবাহিনীই নেই, তাদের জাহাজগুলো অনেক পুরনো এবং বিমানবাহী রণতরীগুলো ঠিকমতো কাজ করে না।
যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের থাকা না থাকার ব্যাপারটি পুনর্বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই। আমি বলবো এটা পুনর্বিবেচনারও বাইরে চলে গেছে। আমি কখনোই ন্যাটোর উপর খুব একটা আস্থাশীল ছিলাম না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বকে আগলে রেখেছে সামরিক জোট ন্যাটো। ডোনাল্ড ট্রাম্প যদি ন্যাটো থেকে সরে আসেন তবে তা হবে একটি ভূ রাজনৈতিক ভূমিকম্প, যা খোদ যুক্তরাষ্ট্রকেই একা করে দেবে। ফলে মুখে সমালোচনা করলেও ন্যাটো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ট্রাম্প নেবেন না বলেই মনে করছেন বিশ্লেষকদের অনেকে। আমার মনে হয় আমেরিকার মিত্রদের ট্রাম্পের এসব মন্তব্যের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তবে আমার ধারণা ট্রাম্প শেষ পর্যন্ত ন্যাটোতে থেকে যাবেন, কারণ এই জোট থেকে যুক্তরাষ্ট্র নিজেও অনেক সুবিধা পায়। যেমন বর্তমানে ইরানের ওপর দিয়ে যেসব মিশন চালানো হচ্ছে তার অনেকগুলোই ন্যাটোভুক্ত দেশগুলোর ঘাঁটি থেকে উড্ডয়ন করছে। এছাড়া ন্যাটো ভেঙে পড়লে সেটি হবে রাশিয়া ও চীনের জন্য ট্রাম্পের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। ট্রাম্প সম্ভবত এই ভুল করবেন না। আমি মোটামুটি আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি যে ন্যাটো টিকে থাকবে, এর কার্যক্রম চলবে এবং ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন সেনারা ইউরোপেই থাকবে। ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীকে মুক্ত করতে মিত্রদের সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মিত্রদের তিনি হুমকি ধামকিও দিয়েছিলেন, তাতেও কাজ হয়নি। ইরানের ওপর ট্রাম্পের আরোপিত যুদ্ধে মার্কিন মিত্ররা কোনোভাবেই জড়াতে চায়নি। 2023 সালের ডিসেম্বরে হুতিদের বিরুদ্ধে রেড সিতে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের মিশন শুরু হয়। কয়েক মাসের মধ্যে ইউরোপীয় দেশগুলোও অভিযানে যোগ দেয়। সে সময় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরও 2024 থেকে 2025 সালের মধ্যে হুতিরা 4টি জাহাজ ডুবিয়ে দিতে সমর্থ হয়। হুতিদের বিপরীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি পেশাদার বাহিনী, যাদের নিজস্ব অস্ত্র কারখানা ও অর্থায়নের উৎস রয়েছে। আর এসব বিষয় বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত ট্রাম্পের হরমুজ মিশনে যোগ দেওয়ার চেয়ে উত্তেজনা হ্রাসের দিকেই মনোযোগী হয়েছেন পশ্চিমা নেতারা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। প্রায় 54 বছর পর 4 নভোচারীকে নিয়ে ঐতিহাসিক চন্দ্রা ভিজন আর্টেমিস 2 মিশন শুরু করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা করে নভোচারীদের বহনকারী মহাকাশযান ওরিয়ন। এই মিশনে 3 মার্কিন ও 1 কানাডিয়ান নভোচারী চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 1972 সালে অ্যাপোলো মিশনের পর এই প্রথম মানুষ আবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা করল। তবে এই অভিযানে নভোচারীরা চাঁদের মাটিতে পা রাখবেন না। ওরিয়ন মহাকাশযানে করে চাঁদের চারপাশ প্রদক্ষিণ শেষে 10 দিন পর পৃথিবীতে ফিরে আসবেন। আর্টেমিস 2 মিশনের সফলতার উপর নির্ভর করছে নাসার পরবর্তী চন্দ্রা ভিজন আর্টেমিস 3 মিশন। 2027 সালের মাঝামাঝি ওই মিশনটি পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। পরবর্তী মিশনেই অ্যাপোলোর পর প্রথমবার মানুষ সরাসরি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।